হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা 44তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ইংরেজি গ্রামার অংশের সমাধান দেখব এবং আসলে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় যে ইংরেজি এবং সাধারণ জ্ঞান বাংলা পার্টগুলো আসে সেগুলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে অনেকগুলো কমন প্রশ্ন প্রায় চলে আসে। সো সেই জন্য আজকে আমরা ইংরেজি গ্রামার অংশের যে প্রশ্নগুলো রয়েছে, প্রায় 20টি প্রশ্ন রয়েছে এখানে, সেই প্রশ্নগুলোর ব্যাখ্যাসহ সেগুলো কোন রুলস থেকে এসেছে সেই বিষয়গুলো জানার চেষ্টা করব, যার ফলে এই ধরনের কোনো প্রশ্ন যদি আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় চলে আসে তাহলে আমরা সহজেই সেই প্রশ্নগুলো কারেক্ট অ্যান্সার করতে পারবো। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রথম যে প্রশ্নটি রয়েছে, দ্য কন্ট্রোলিং সেন্টেন্স অফ এ প্যারাগ্রাফ ইজ নোন অ্যাজ, এটি আসলে বলতেছে যে একটি প্যারাগ্রাফে যে কন্ট্রোলিং সেন্টেন্স থাকে সেটিকে আমরা কী বলে থাকি। একটি প্যারাগ্রাফে যে কন্ট্রোলিং সেন্টেন্স থাকে সেটিকে আমরা সাধারণত টপিক সেন্টেন্স বলে থাকি। এটি আসলে কন্টেন্ট মডিউলেটরও না, টার্মিনেটরও না, বা থিসিস স্টেটমেন্টও না, এটি আসলে একটি টপিক সেন্টেন্স। 2 নম্বর প্রশ্ন যেটি রয়েছে, এটি আসলে একটি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এখানে একটি সেন্টেন্স দেওয়া আছে, ভেরি ফিউ বয়েজ আর অ্যাজ ইন্ডাস্ট্রিয়াস অ্যাজ জামান। সো এটি একটি পজিটিভ ডিগ্রিতে রয়েছে, আমাদেরকে এটি কম্পারেটিভ ডিগ্রিতে নিয়ে যেতে হবে। সো এটা কম্পারেটিভ ডিগ্রি হয় হচ্ছে, আমরা জানি কম্পারেটিভ ডিগ্রির স্ট্রাকচার হচ্ছে মোর, একটি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, এরপর হচ্ছে দেন থাকবে। সো এইখানে দেখুন মোর অ্যাডজেক্টিভ দেন, এই স্ট্রাকচারটি বি অপশনে ছাড়াও অন্য কোনো অপশনে নাই। সো এক্ষেত্রে রাইট অ্যান্সার হচ্ছে বি। তার মানে ভেরি ফিউ বয়েজ অ্যাজ ইন্ডাস্ট্রিয়াস অ্যাজ জামান, এটির কম্পারেটিভ ফর্ম হচ্ছে জামান ইজ মোর ইন্ডাস্ট্রিয়াস দেন মোস্ট আদার বয়েজ। 3 নম্বর প্রশ্নটি রয়েছে, ইউর অপিনিয়ন ইজ আইডেন্টিক্যাল ড্যাশ মাইন। ঠিক আছে, এইটির আসলে একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন থেকে আসছে। সো অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনগুলো আমাদের আসলে মুখস্থ রাখতে হবে, আমরা যত প্র্যাকটিস করবো তত বেশি আমাদের মুখস্থ থাকবে। সো এখানটাতে আইডেন্টিক্যালের সাথে সবসময় প্রেপোজিশন উইথ বসে, আইডেন্টিক্যাল উইথ মাইন। ঠিক আছে, আমার মতামতের সাথে অনেকটা মিলে যায় আর কি তোমার অপিনিয়ন। সো এক্ষেত্রে এখানে রাইট অ্যান্সার হচ্ছে উইথ। 4 নম্বর প্রশ্নে যেটি রয়েছে, দ্য সিনোনিম ফর প্যানোরামিক। সো প্যানোরামিকের সিনোনিম কী হবে সেটি আপনাকে জিজ্ঞেস করা হয়েছে এখানটাতে রাইট অ্যান্সার হচ্ছে কিন্তু সেনিক। কারণ হচ্ছে প্যানোরামিক শব্দের মানে হচ্ছে দৃশ্য বা চিত্র সংক্রান্ত কোনো সুন্দর দৃশ্যকে বোঝাতে আমরা প্যানোরামিক বলে থাকি। সো এটির কিন্তু রাইট অ্যান্সার, এটির রাইট সিনোনিম হচ্ছে সেনিক। ন্যারো, এটার মানে ছোট, লিমিটেড হয় না, রেস্ট্রিক্টেডও প্যানোরামিকের সিনোনিম নয়। সো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্যানোরামিক অর্থ হচ্ছে দৃশ্য বা চিত্র সংক্রান্ত। এর পরের প্রশ্নটি হচ্ছে, দ্য অ্যান্টোনিম অফ ফর স্লথফুল। স্লথফুলের বিপরীত শব্দ কি সেটি আপনাকে এখানে জিজ্ঞেস করেছে। সো এখানে স্লথফুলের বিপরীত শব্দ হচ্ছে কিন্তু এনার্জেটিক। স্লথফুল মানে হচ্ছে যে অলস, যে খুব আস্তে ধীরে কাজ করে, তাকে আমরা স্লথফুল বলি, বা তাকে আমরা অলস বলি। সো এটার বিপরীত হচ্ছে যে অনেক বেশি চটপটে, যে অনেক এনার্জেটিক। সো স্লথফুলের বিপরীত হচ্ছে এনার্জেটিক। বাই অ্যান্ড লার্জ, এটির মানে কি? সো এটির মানে হচ্ছে আসলে মোস্টলি, মানে আমরা বাই অ্যান্ড লার্জ মানে মোটের উপর বুঝি, সব কিছু মিলিয়ে বুঝি আর কি, এই ধরনের ব্যাপারটা। তো এক্ষেত্রে বাই অ্যান্ড লার্জের মানে হচ্ছে মোস্টলি। এরপর 7 নম্বর প্রশ্ন যেটি রয়েছে, হি কুড নট উইন বাট লার্নড এ লট, হুইচ পার্ট অফ স্পিচ দ্য ওয়ার্ড বাট। বলতেছে এখানে কি সেন্টেন্স দেওয়া আছে, এখানের মধ্যে বাট যেই শব্দটি রয়েছে সেটি আসলে কোন পার্টস অফ স্পিচ। আমরা জানি পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার, সেখান থেকে এখানে 4টা অপশন দেওয়া আছে, আপনাকে বলতে হবে এই বাট শব্দটি আসলে এই 4টার মধ্যে কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে। দেখুন এখানটাতে বাট কিন্তু অনেক সময় নাউন হতে পারে, অনেক সময় এটি কনজাংশন হতে পারে, অনেক সময় এটি প্রেপোজিশন হতে পারে, কিন্তু আপনাকে জিজ্ঞেস করছে এই সেন্টেন্সে বাট কি। সো এইখানে ব্যাপারটা হচ্ছে এটি আসলে একটি কনজাংশন। কেন কনজাংশন আমি বলি, আমরা জানি কনজাংশনের শুরুতে একটি ক্লজ থাকবে, কনজাংশনের পরে একটি ক্লজ থাকবে, তার মানে কনজাংশনের দুই পাশে দুটো ক্লজ থাকবে। সেক্ষেত্রে কনজাংশন তখন মাঝখানটাতে যেই শব্দটা বসে দুটো ক্লজের মধ্যে সম্পর্ক তৈরি করবে সেটি হচ্ছে কিন্তু একটি কনজাংশন। সো এখানটাতে দেখুন বাটের পূর্বে হি কুড নট উইন, এটি একটি ক্লজ, আবার হিটা এখানে উজ্জ্বল রয়েছে, যেহেতু দুটো ক্লজের একই বাক্যে দুটো ক্লজের সাবজেক্ট যদি সেম হয় তখন আমাদেরকে কিন্তু সাবজেক্টটা দুবার রিপিট করতে হয় না। সেক্ষেত্রে বাটের পর এখানে কিন্তু একটি হি রয়েছে, সেটি উজ্জ্বল রয়েছে। সেক্ষেত্রে হি লার্নড এ লট, এটিও একটি কিন্তু ক্লজ। তার মানে দুটো ক্লজকে যুক্ত করতে যে শব্দটি ব্যবহৃত হয় সেটি হচ্ছে একটি কনজাংশন। সো এখানে রাইট অ্যান্সার হচ্ছে কনজাংশন।
আর ইউ ডুইং এনিথিং স্পেশাল ড্যাশ দ্য উইকেন্ড, এই প্রশ্নটি একটি কনফিউজিং প্রশ্ন। অনেকের মতে এটির অ্যান্সার হচ্ছে অ্যাট, আবার অনেকের মতে এটির অ্যান্সার হচ্ছে অন। সো অনেকে অনেক ধরনের মতামত দিয়েছে ইতিমধ্যে, যারা ইংরেজি পড়ায় বা ইংরেজি এক্সপার্ট রয়েছে আমাদের দেশে। কিন্তু এখানে ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করি যে আমরা ব্রিটিশ ইংলিশ এবং আমেরিকান ইংলিশ নামে দুটো ধারা জানি ইংলিশের। আমি একটু বিষয় ক্লিয়ার করি, সেটি হচ্ছে ব্রিটিশ ইংলিশে এটি আসলে অ্যাট ইউজ করা হয়, অ্যাট দ্য উইকেন্ড বলা হয়, আর আমেরিকান ইংলিশে আসলে অন বলা হয়, অন দ্য উইকেন্ড। সো এই জায়গায় আসলে কনফিউশন দাঁড়িয়েছে। এখন যারা পরীক্ষক বা প্রশ্নকর্তা রয়েছেন তারা আসলে কোনটিকে প্রেফার করে সেটি আসলে শিওর না, তবে বেশিরভাগই মত দিয়েছে এটি হচ্ছে অন দ্য উইকেন্ড। সো এরপরের প্রশ্নটি হচ্ছে প্লুরাল ফর্ম অফ শিপ, শিপের প্লুরাল ফর্ম কী? আসলে শিপের কোনো প্লুরাল ফর্ম হয় না, ওটাই শিপের প্লুরাল ফর্ম শিপি। এখানে বাকি যেই তিনটি রয়েছে সেটি আসলে ভুল, এই ধরনের কোনো প্লুরাল ফর্ম শিপের নেই। সো হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ অ্যাবিলিটি? এখানে বলছে অ্যাবিলিটি এর ভার্ব ফর্ম কি? অ্যাবিলিটি হচ্ছে একটি নাউন, অ্যাবিলিটি মানে হচ্ছে সক্ষমতা, এটি হচ্ছে একটি নাউন। এটি বলতেছে এটির ভার্ব ফর্ম কী হবে, মানে এটিকে আমরা ভার্বে কীভাবে চেঞ্জ করব। সো এটির ভার্ব হচ্ছে আসলে এনাবল। আমি এখানে একটু কয়েকটি বিষয় লিখে রেখেছি, দেখুন অ্যাবিলিটি হচ্ছে নাউন, অ্যাবল হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এনাবল কোনো কিছু করতে সক্ষম হওয়া সেটি হচ্ছে ভার্ব। তার মানে এটি একটি কাজ বোঝায়। সো এনাবল। এই 10 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে সি, এনাবল। 11 নম্বর প্রশ্নে যেটি রয়েছে দ্য ওয়ার্ড ইকুইভোকেশন রেফার্স টু, মানে ইকুইভোকেশন মানে কী বোঝায়? আসলে ইকুইভোকেশন মানে হচ্ছে এটি একটি টার্ম যেটির মানে হচ্ছে টু কন্ট্রাডিক্টরি থিংস ইন দ্য সেম স্টেটমেন্ট। একই বক্তব্যে দুটো বিপরীতধর্মী বিষয় যদি থাকে, দুটি বিপরীতধর্মী মতামত যদি থাকে, তখন সেটিকে আমরা ইকুইভোকেশন বলি। তার মানে 11 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে বি, টু কন্ট্রাডিক্টরি থিংস ইন দ্য সেম স্টেটমেন্ট। 12 নম্বর প্রশ্ন যেটি রয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ স্পেল্ড কারেক্টলি, নিচের যেই ওয়ার্ড শব্দগুলো রয়েছে সেগুলোর মধ্যে কোনটি কারেক্টলি স্পেল্ড করা আছে, মানে বানান শুদ্ধ রয়েছে। সো এখানে আসলে উপরের এ, বি এবং ডি তিন ক্ষেত্রেই কিন্তু রাইট অ্যান্সার নেই, বা এখানে ভুলভাবে স্পেল করা রয়েছে। রাইট স্পেল করা রয়েছে সি, অথরিটেটিভ। এটির মানে হচ্ছে কর্তৃত্বপূর্ণ বা প্রামাণিক। এরপর 13 নম্বর প্রশ্ন যেটি রয়েছে ফাইন্ড আউট দ্য অ্যাক্টিভ ফর্ম অফ সেন্টেন্স। তো এখানে একটি সেন্টেন্স রয়েছে, সেটির অ্যাক্টিভ ফর্ম কী হবে সেটি আমাকে বলতে, মানে এটা হচ্ছে ভয়েস চেঞ্জ থেকে এসেছে। এখানে সেন্টেন্সটি হচ্ছে বাই হোম ক্যান আওয়ার কান্ট্রি বি সেভড, আর দ্বারা আমাদের দেশটি রক্ষা হতে পারে। ঠিক আছে, সো এখানে কিন্তু এটা প্যাসিভে রয়েছে, আমাদেরকে অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ হচ্ছে হো ক্যান সেভ আওয়ার কান্ট্রি, কে আমাদের দেশটিকে রক্ষা করতে পারে। আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম, এইটিও অ্যাক্টিভ প্যাসিভ থেকে আসছে। সো এখানে প্রশ্নটি হচ্ছে ডু নট ক্লোজ দ্য ডোর, দরজাটি বন্ধ করিও না বা ক্লোজ করিও না। এটি বলছে সেটি হচ্ছে আসলে এটির আমরা যখন ইম্পারেটিভ সেন্টেন্স থাকবে একটি অ্যাক্টিভ ভয়েসে, এটি যখন প্যাসিভ করব তখন আমাদেরকে ল্যাট দিয়ে শুরু করতে হবে, এবং আমাদেরকে কিন্তু বি বসাতে হবে এখানে একটা, যেহেতু এটি একটি প্যাসিভ ফর্ম। সো এখানে কিন্তু অন্য কোথাও বি নাই, সবগুলোতেই কিন্তু অ্যাক্টিভে থেকে গেছে, এই জন্য আমাদেরকে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে এখানটাতে লেট নট দ্য ডোর বি ক্লোজড। পরবর্তীতে 15 নম্বর প্রশ্নটি হচ্ছে সিটিং হ্যাপিলি, আরেকটি কনফিউজিং কোয়েশ্চেন যেটি বিসিএস পরীক্ষায় আসছে এবারে। সিটিং হ্যাপিলি দ্য চিকেন লেড এগস, আন্ডারলাইন পার্ট ইজ এ অর এন, এটি কি আসলে? এটি কি নাউন ক্লজ, সাবঅর্ডিনেট ফ্রেজ, তারপর এটি কি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ নাকি কোঅর্ডিনেট ক্লজ? 15 নম্বর প্রশ্নের উত্তর এখানটাতে সাবঅর্ডিনেট ক্লজ হবে, কারণ সিটিং হ্যাপিলি এটির মানে কিন্তু ওয়েন আই ওয়াজ সিটিং হ্যাপিলি, এটি আমাদেরকে অ্যাজিউম করে তারপর এই প্রশ্নটা অ্যান্সার করতে হবে। এটি একটি আনকনভেনশনাল কোয়েশ্চেন, এটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাও চলে আসতে পারে, সেই জন্য আপনাদের এই নিয়মটি জেনে রাখা দরকার। 16 নম্বর প্রশ্নে যেটি রয়েছে দ্য ওয়ার্ড ভাইটাল ইজ এ অর এন, ভাইটাল শব্দটি আসলে কি? ভাইটাল মানে এটি আসলে একটি অ্যাডজেক্টিভ, কারণ কেমন বোঝায়, মানে গুণ বোঝায় আর কি, গুরুত্বপূর্ণ। ভাইটাল মানে হচ্ছে গুরুত্বপূর্ণ, সেই জন্য এটি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। টু গেট অ্যালং এটা মানে হচ্ছে টু অ্যাডজাস্ট, কোনো কিছু মানিয়ে নেওয়া, মানে অ্যাডপ্ট করে নেওয়া। ঠিক আছে, এই জন্য টু গেট অ্যালং এটির রাইট অ্যান্সার হচ্ছে, বা এটির মানে হচ্ছে টু অ্যাডজাস্ট করা, কোনো কিছু অ্যাডজাস্ট করে নেওয়া। তারপর আইডেন্টিফাই দ্য রাইট টেন্স মাই ফাদার ড্যাশ বিফোর আই কেম, এটি আসলে এখানটাতে বিফোর যখন থাকবে তখন এটির নিয়ম হচ্ছে বিফোরের আগের দিকে হ্যাড প্লাস V3 থাকবে, মানে V3 মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তার মানে নিয়মটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বিফোর
থাকবে, তারপর আরেকটি ক্লজ থাকবে, সেখানে ভার্ব প্লাস ভার্বের পাস্ট সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম থাকবে। তার মানে এদিকে হবে ভ্যাট প্লাস V3, এদিকে হবে V2 মানে ভার্বের পাস্ট ফর্ম। এই যে এখানটাতে কেম দেওয়া আছে, এটা হচ্ছে V2, আর বিফোরের আগে থাকবে হ্যাড প্লাস V3। এই যে এখানটাতে সি নাম্বার অপশনে হ্যাড প্লাস V3 রয়েছে, অন্য কোনো অপশনে কিন্তু সেরকমটা নেই। সো এইখানটাতে রাইট অ্যান্সার হবে হ্যাড লেফট। 19 নম্বর প্রশ্নে যেটি রয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ স্পেলড ইনকারেক্টলি, নিচের কোন শব্দটি ভুলভাবে বানান করা রয়েছে, স্পেল করা রয়েছে, সেটি হচ্ছে আসলে রেমিনিসেন্স। রেমিনিসেন্স বানান আসলে এভাবে না, রেমিনিসেন্স বানান হচ্ছে এখানে একটি REMINISCENCE, তার মানে এখানে ডাবল এম নাই, এখানে শুধু একটা এম এবং ই নাই, এখানে রয়েছে আই। তার মানে বানানটি হচ্ছে এরকম, এবং এটির অর্থ হচ্ছে স্মৃতিচারণ করা। ঠিক আছে, তো এখানটাতে রাইট অ্যান্সার হচ্ছে এ। লাস্টে যেটি রয়েছে, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার, রিভার কোন ধরনের নাউন। সো আপনাদের বলে রাখি যে আসলে এটা ম্যাটেরিয়াল নাউনও না, এটি কালেকটিভ নাউনও না, বা কোনো কিছু সমষ্টিও বোঝাচ্ছে না, এটি প্রপার নাউনও না, কোনো কিছু নির্দিষ্ট করে নাম ধরে ঢাকা হচ্ছে না, সেই জন্য এটি প্রপার নাউনও না। এটি হচ্ছে একটি কমন নাউন, পৃথিবীর সব নদীকে বোঝাচ্ছে, একই শ্রেণীর সবাইকে বোঝাচ্ছে, সেই জন্য রিভার হচ্ছে একটি কমন নাউন। সো এই হচ্ছে আমাদের 44তম BCS পরীক্ষার ইংরেজি গ্রামারের সমাধান। এ ধরনের আপনারা যদি BCS পরীক্ষার বাংলা এবং সাধারণ জ্ঞান অংশের সমাধান চান, আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন।